আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন চলে আসলাম একটা ক্লাস নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, এটা নবম দশম শ্রেণী থেকেই শুরু হয়। জীবনের প্রথম যখন রসায়ন শেখা হয় সেখান থেকেই শুরু, এবং এইচএসসিতে আমরা যারা আছি তারা শিখি, অনার্সে যারা আছি তারাও শিখি। তো আমরা আজকে যেটা শিখবো যে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ, যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় এবং কোন কোন নীতিগুলোর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, এটা আমরা জানবো। তো ইলেকট্রন বিন্যাসের আমরা তিনটা নীতি প্রচলিত আছে, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যেটা হলো আউটবাউ নীতি, আরেকটা আছে কি হুন্ডের নীতি এবং পরিবর্তন নীতি। হুন্ডের নীতি, একটা হলো পরিবর্তন নীতি। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসের নীতি সমূহ, এই যে তিনটা নীতি আমি একটা ভিডিওর মধ্যেই শেষ করার চেষ্টা করব, যে আব্বাউ নীতি, হুন্ডের নীতি এবং পরিবর্তন নীতি। আব্বাউ নীতি কাকে বলে? আব্বাউ নীতি হলো টু বিল্ডিং আপ, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বদাই নিম্ন শক্তি স্তর পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। কারণ হলো নিম্ন শক্তি স্তর অধিক সুস্থিতিশীল। এখন আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করব। আব্বাউ নীতিতে কি বলা হয়েছে? আব্বাউ নীতি, আব্বাউ একটা জার্মান শব্দ। আব্বাউ একটা কোন শব্দ? জার্মান শব্দ, যার অর্থ কি? বিল্ডিং আপ, BUILDING, তাহলে বিল্ডিং আপ। তো আপনি বিল্ডিং আপ বলতে কি বুঝবেন? দেখেন, আপনি একটা বিল্ডিং করতেছেন, এখন আপনার বিল্ডিং এর মনে করেন 10 তলার একটা ফাউন্ডেশন। আপনি যদি নিচের তলার কাজ না করেন, আপনি 4-5 তলা 3 তলা এগুলো করতে পারবেন না। তারপরে কি করতে হবে? আগে নিচের তলার কাজগুলো করতে হবে, তারপরে ক্রমান্বয়ে আপনি তার উপর করবেন। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখব, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বদাই নিম্ন শক্তি স্তরে পূরণ করবে, তারপরে তারা উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। কেন? কারণ নিম্ন শক্তি স্তরটা অধিক স্থিতিশীল হয়, মানে স্টেবল হয়। আমরা নীতিটা একটু লিখে দেই। দেখেন যে পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বদাই কি করবে? নিম্ন শক্তি স্তর পূরণ করে। ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। অ্যাকচুয়ালি এই পর্যন্ত নীতিটা শেষ। এইটার একটা কারণ কি? কারণ হলো নিম্ন শক্তি স্তর অধিক স্থিতিশীল। অধিক সুস্থিতিশীল। আমরা দেখবো যে আসলে যে নিম্ন শক্তি স্তর কোনটি এবং উচ্চ শক্তি স্তর কোনটি, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এইটা আমরা ওই যে মেডেলাং রুলস N+L, এইটা রুলস বা নিয়ম অ্যাপ্লাই করব। তো আমরা দেখি যে N+L, তো N+L এর মানের উপর নির্ভর করব। তো N+L এর মান, এখানে আমরা দুইটা কন্ডিশন পাবো। আমরা কয়টা কন্ডিশন পাবো? দুইটা কন্ডিশন পাবো। আমরা যদি 1 নাম্বার কন্ডিশন দেখি, যে N+L এর মান ছোট হলে সেটা নিম্ন শক্তি স্তর। N+L এর মান ছোট হলে অথবা কম হলে বলতে পারি, ছোট হলে সেটি নিম্ন শক্তি স্তর। সেটি কি? নিম্ন শক্তি স্তর, এবং ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
n প্লাস l এর মান যদি ছোট হয় সেটা নিম্ন শক্তি স্তর এবং ইলেকট্রন সেখানে কি করবে আগে প্রবেশ করবে। এখন দেখবো যে 3d এবং 4s অরবিটালের মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। তাহলে আমরা যদি 3d এবং 4s, তাহলে 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, তাহলে 3d এবং 4s এর মধ্যে আমরা n প্লাস l রুল অ্যাপ্লাই করব। তাহলে n মানে কি, আমাদের যে প্রথম অর্থাৎ অরবিট, প্রথম যে সংখ্যাটা থাকবে এটাকে বলি অরবিট। এই অরবিট কি, তাহলে বোর কক্ষপথে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে স্থির কক্ষপথ ঘোরে ওই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। এবং এই অরবিটগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, কে এল এম এন। এই যে কে এল এম এন যদি কে হয় তার মান হবে 1, এল হলে হবে 2 এবং যদি এম হয় এটার জন্য 3, এন হলে 4। তাহলে আমরা এই যে অ্যাকচুয়ালি এই মানগুলো কার মান বলতে পারি, এই মানগুলো অ্যাকচুয়ালি মান হলো এন এর মান, অর্থাৎ এই এনটাকে বলা হয় অরবিট অথবা এটাকে আমরা এই যে শক্তি স্তর বা কক্ষপথ এবং এলটা অ্যাকচুয়ালি কার মান, এলটা হলো অরবিটাল। এলটা কার মান, এলটা হলো অরবিটাল। অরবিটাল মানে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। অরবিটাল মানে হলো উপশক্তি স্তর। এই যে উপশক্তি স্তর, কোনগুলো উপশক্তি স্তর, এই যে এস পি ডি এফ, এগুলো কিন্তু আমাদের উপশক্তি স্তর। এস উপশক্তি স্তর যদি হয় এটার মান হয় 0, পি হলে তার মান হবে 1, ডি হলে মান হবে 2 এবং এফ হলে মান হবে কত, 3। তাহলে আমরা এই যে n প্লাস l এর মধ্যে এখন অ্যাপ্লাই করব যে 3d এর মধ্যে আমরা কার মান বের করব, 3d এর মান। 3d এর ক্ষেত্রে আমরা n প্লাস l অ্যাপ্লাই করব। 3d এর ক্ষেত্রে n প্লাস l অ্যাপ্লাই করলে তাহলে n কোনটা, এই যে সামনের যে সংখ্যাটা, এই যে সংখ্যাটার মান হলো কত, অর্থাৎ n এর মান হলো 3 এবং l কোথায় আছে, তাহলে l আছে d, অর্থাৎ এই যে d। তাহলে d এর জন্য আমরা দেখি যে d এর জন্য অ্যাকচুয়ালি মান কত হয়, d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে যোগ করলাম 2 ইকুয়াল আমরা পাচ্ছি 5। ঠিক একই ভাবে 4h এর ক্ষেত্রে আমরা দেখব যে 4h এর ক্ষেত্রে n প্লাস l আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে n এর মান কোনটা, এই যে সামনের যে সংখ্যাটা 4, এখানে সামনে 3 ছিল এখানে 3 বসছে এবং d ছিল এইজন্য এখানে 2 বসছে। এখানে তাহলে যেহেতু 4 আছে 4 বসবে এবং s আছে, তাহলে যেহেতু s আছে h এর জন্য এই মানটা কত হয়ে থাকে, 0 হয়ে থাকে। তাহলে 0 ইকুয়াল আমরা যোগ করলে পাচ্ছি 4। তাহলে আপনি দেখেন যে n প্লাস l এর মান যেখানে ছোট হয় সেটা নিম্ন শক্তি স্তর এবং ইলেকট্রন সেখানে কি করবে, আগে প্রবেশ করবে। তাহলে এই দুই ক্ষেত্রে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, ডেফিনেটলি আমরা যেহেতু এখানে 4s এর মানটা ছোট এবং কম, তাহলে 4h এ আগে প্রবেশ করবে, 4h এ আগে প্রবেশ করে। এই প্রশ্নটা কিভাবে এসে থাকে, এই প্রশ্নটা এসে থাকে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4h এ যায় কেন। আশা করি অ্যানসারটা লিখে আমার গ্রুপে পোস্ট করে দিবেন যদি কেউ পড়ে থাকেন প্রশ্নটা। তাহলে আমরা পরবর্তী যে কনসেপ্ট আছে এটা একটা গেল, আমরা পরবর্তী যে 2 নাম্বার কনসেপ্টটা আছে আমরা এইটা পড়ব। যে 2 নাম্বার কনসেপ্টে কি বলা হয়েছে, আমি একটু উপরের লাইনগুলো মিশিয়ে দেই। তাহলে আমরা 2 নাম্বার শর্তটা পড়ব, যদি n প্লাস l এর মান সমান হয়ে যায়, তাহলে n প্লাস l এর মান সমান হলে তখন কিন্তু আমরা প্রবলেমে পড়বো। তখন আমরা দ্বিতীয় শর্তটা মনে রাখবো যে n প্লাস l এর মান সমান হলে যেখানে n এর মান ছোট, যেখানে n এর মান ছোট বা কম আমরা বলতে পারি, n এর মান ছোট সেটি নিম্ন শক্তি স্তর। যদি নিম্ন শক্তি স্তর হয় তাহলে কি করে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা দেখি যদি আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখি আমরা যে 4p এবং 3d এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4p এবং 3d। একই ভাবে আমরা দেখব যে 3d এবং 4p এর ক্ষেত্রে প্রশ্নটা এরকমই। তাহলে 4p এর ক্ষেত্রে n প্লাস l, তাহলে 4p এর ক্ষেত্রে আমরা n প্লাস l দেখব। তাহলে n মানে কি, আমরা জানি প্রথম সংখ্যা 4 এবং যেহেতু এখানে p আছে, দেখেন যে p আছে, p এর জন্য এই মানটা কত হয়ে থাকে, 1 হয়ে থাকে।
তাহলে এল এর মান হবে 1, তাহলে হচ্ছে কত 5। ঠিক একই ভাবে 3d এর ক্ষেত্রেও আমরা দেখব 3d এর ক্ষেত্রে n প্লাস n, এখানে কত হয় n কত, এই যে সংখ্যা এটা তো অরবিট হলো 3 এবং d যেহেতু আছে d এর জন্য আমরা জানি এই যে মান কত, d এর জন্য 2, তাহলে এখানে যখন আমরা 2 বসাবো দেখেন 5। তাহলে কিন্তু আপনি এখন কিন্তু এই যে প্রথম শর্ত হিসেবে বলতে পারতেছেন না যে কোনটা ছোট কোনটা বড়, কারণ দুইটা মানেই কত 5। তাহলে এই যে দুইটা মান 5, এই জন্য আমাদের মনে রাখতে হবে যেখানে n এর মান ছোট, যদি n প্লাস যেখানে বলা আছে n এর মানটা কি হবে, n এর মানটা ছোট বা কম হবে সেটি নিম্ন শক্তি স্তর। যেহেতু এখানে 4 এবং 3 এই দুইটা n এর মান, এই যে এখানে n এর মান 4, এখানে n এর মান 3, যেহেতু 3d এর ক্ষেত্রে n এর মান 3, সুতরাং আমরা বলতে পারি 3d অরবিটালটা হবে কি হবে 3d নিম্ন শক্তি স্তর এবং ইলেকট্রন সেখানে কি করবে আগে প্রবেশ করবে। ঠিক একই ভাবে আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো করি সেখানে কিন্তু আমরা সঠিক ক্রমগুলো বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। এখানে এমসিকিউ এর মধ্যে বলা হবে অথবা সিকিউ এর মধ্যে বলা হবে সঠিক ক্রম অনুসারে সাজাও অথবা ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। তো এই জাতীয় এক্সপ্লাইনের জন্য আমাদের এই যে আউটবাউ যে রুলস এবং মেডেলাং নীতি এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এভাবে যে ইলেকট্রন মানে ক্রম অনুসারে যে যাইতে পারে, আমরা এই যে ক্রম সঠিক ক্রমটা আমরা কিন্তু শিখতে পারি। কিভাবে শিখতে পারি, আমরা সুন্দরভাবে শিখতে পারি যে অনেকজন বলে যে শোনো প্রিয়া শোনো ডিপিএস করো এফডিপিএস করো না হলে চলে যাবো। তো এই জিনিসটাকে আমরা না শিখে আমরা এটাকে ডাবল করব। কিভাবে ডাবল করব, এসএস পিএস তারপরে আমরা কি করব ডিপিএস এই যে ডিপিএস তিনটা, তারপরে ডিপিএস, তারপরে এফডিপিএস তাহলে দেখেন আমরা এটা কিভাবে মনে রাখবো, আমরা ডাবল করব যে এস এর ডাবল মানে এসএস পিএস এর ডাবল, এই যে পিএস তারপরে এই যে ডিপিএস তারপরে এফডিপিএস আমরা ডাবল করে দিচ্ছি। এবং এখানে মনে রাখতে হবে যে এস এর ভ্যালু আছে, এস এর ভ্যালু 1 থেকে শুরু হয়, এইটা মনে রাখতে হবে। তাহলে যতগুলো এস আছে তার সামনে আমরা 1 বসাবো। 1s, তারপরে এস আছে এখানে 2s, তারপরে এস আছে 3s, এখানে এস আছে এটা দেব 4s, তারপরে এস আছে এখানে দেব 5s, এইচ আছে তারপরে এখানে দেব 6s, তারপরে এস কোথায় এই যে 7s, লাস্টেরটা 8s। তাহলে আমরা একটা বুঝছি এস এর ভ্যালু 1 থেকে শুরু, এবং যদি আমরা এখানে পি পাই তাহলে পি এর ভ্যালু 2 থেকে শুরু, তাহলে আমরা এখানে 2 ইউজ করব যে 2p, তারপরে হবে 3, তারপরে p এখানে আছে 4, তারপরে p এখানে আছে 5, তারপরে p এখানে আছে 6, তারপরে p এই যে p এখানে 6 এবং 7, তারপরে আমরা দেখতেছি কি আছে d আছে। তাহলে d এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে d টা শুরু হয় 3 থেকে, তাহলে এই যে 3 থেকে d শুরু করব 3, তারপরে 4, তারপরে d কোথায় আছে এই যে d 3 4, d এর মধ্যে আছে 5, তারপরে d এই যে 6, তাহলে আমাদের d ও শেষ এবং f শুরু হয়ে যাবে আরেক বাড়িয়ে দেব, অর্থাৎ f এর ক্ষেত্রে আমরা 4 থেকে শুরু করব। তাহলে এই যে 4f, তাহলে এইখানে আমাদের আসতেছে কি 5f, তারপরে আমরা পাচ্ছি না f নেই। তাহলে দেখেন আমরা যদি প্রতি ক্ষেত্রে n+l রুলস অ্যাপ্লাই করি তাহলে দেখেন যে এইটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে যাবে। এখানে 8s আর এখানে কি আছে মানে 8n+l, যদি 8s এর ক্ষেত্রে আমরা বের করি, কার ক্ষেত্রে 8s এর ক্ষেত্রে যদি আমরা n+l রুলসটা অ্যাপ্লাই করি, দেখেন যে n এর মান এখানে 8, s এর জন্য 0, অর্থাৎ এই মানটা হচ্ছে 8, এবং 7s এর 7p এর ক্ষেত্রে দেখেন এখানে n+l এর মানটা অ্যাপ্লাই করতেছি, তাহলে এখানে 7 এবং p এর জন্য মান 1, সুতরাং 8। তাহলে এখানে কোনটা শক্তি স্তর মানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আমরা জানি n+l দেখেন সমান হয়ে গেছে, সুতরাং যেখানে n এর মান ছোট এই যে 7s, অর্থাৎ 7 এর ক্ষেত্রে n এর মান ছোট, তাহলে 7 এর শক্তি 8s অপেক্ষা কম। ঠিক একই ভাবে এটাকে আমরা শক্তির ক্রম হিসেবে সাজাইলে আমরা এইটা একটা বইয়ের মধ্যে ক্রম আছে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দরভাবে আমরা এখানে চেষ্টা করেছি তুলে ধরার। এবং এরকম যে আমরা প্রতিটা
চ্যাপ্টারের ভিডিও পাইতে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এভাবে আমরা কিন্তু শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে পারবো, এনার্জি লেভেল যেটাকে আমরা বলি। তো বইয়ের মধ্যে একটা ডায়াগ্রাম আছে, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন কেটে কেটে যেটা করে। তো ভিডিও অনেক লং হয়ে যাবে, 3টা ভিডিও যেহেতু করবো এক জায়গায়, আমি আর ডিটেলস গেলাম না। তোমরা ঠিক একইভাবে এই জিনিসগুলো নিজে নিজে করার ট্রাই করবে। আমরা পরবর্তীতে সেকেন্ড রুলসটা পড়বো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যে সেকেন্ড রুলস, যেটাকে আমরা বলে থাকি হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতিটা আমরা দেখব। তাহলে 1 নম্বরে যে আমরা আউটবাউ নীতি, এটাকে আমরা অলরেডি শেষ করে ফেলছি। তাহলে 2 নম্বর আমরা পড়বো হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি, হুন্ডের নীতি কখন প্রযোজ্য? হুন্ডের নীতি প্রযোজ্য আমরা যখন দেখি হুন্ডের নীতি অর্থাৎ সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য করে। আমরা কি দেখব? অর্থাৎ নীতিটা আমি লিখে দিচ্ছি। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বদাই বিজোড় অবস্থায় থাকতে চায়, সর্বদাই থাকতে চায় এবং বিজোড় অবস্থায় অবস্থানরত ইলেকট্রনের স্পিন অ্যাক্টিভিটি। এটা কিন্তু হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ বা ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বদাই বিজোড় অবস্থায় থাকতে চায় এবং বিজোড় অবস্থায় অবস্থানরত ইলেকট্রনের স্পিন কি হবে? একইমুখী হবে। তো হুন্ডের নীতিতে আমাদের আগে জানতে হবে যে উপশক্তি স্তরের যে ধারণাগুলো আছে, এখান থেকে আমরা জানি যে কোন কোন অরবিটাল এই ক্ষেত্রে নীতিগুলো প্রযোজ্য হবে। যেমন আমরা জানি উপশক্তি স্তর আছে এস, তারপরে পি, তারপর আছে ডি, তারপর আছে কি এফ, এবং এগুলোর আমরা মানও জানি যে এগুলো অ্যাকচুয়ালি উপশক্তি স্তর, যেহেতু উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এল মানে কি? এল মানে উপশক্তি স্তর, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। এদের জন্য এস এর মান কত হয়? 0, পি এর মান হয় কত? 1, ডি এর মান হয় কত? 2, এফ এর মান কত? 3। তো এইটা কিন্তু আমরা এল এর মান জানি, কিন্তু এই যে এই মানগুলোর মধ্যে কতটি উপশক্তি স্তর আছে, সেটা সর্বোচ্চ কতটি উপশক্তি স্তর থাকতে পারে? আমরা জানি যে সর্বোচ্চ উপশক্তি স্তরের যে সূত্রটা আছে, আমার যে কোয়ান্টাম সংখ্যা নামে ক্লাসটা আছে, এইটা কিন্তু আগে দেখতে হবে আপনাদেরকে। কোয়ান্টাম সংখ্যা থেকেই কিন্তু আমি এখানে আসতেছি। তাহলে সর্বোচ্চ উপশক্তি স্তর ধারণ করে সর্বোচ্চ উপশক্তি স্তর ধারণ ক্ষমতার সূত্র আমরা জানি যে 2l + 1, 2l + কি 1। তাহলে দেখেন কিতে উপশক্তি, এস এ কয়টি উপশক্তি স্তর আছে বের করব। তাহলে এস এর আমরা উপশক্তি স্তর বের করতেছি। এইচ এর জন্য দেখেন এল এর মানটা এস এর জন্য কত হয়? 0 হয়। আমরা এখানে 2 0, আমরা যদি 2 * 0 + 1, তার মানে এইখানে উপশক্তি স্তর 2 0 0 + 1, অর্থাৎ একটি উপশক্তি স্তর আছে। পি এর জন্য কয়টি পাবো আমরা? দেখেন পি এর জন্য মান হলো কত? যে পি এর জন্য 2 * পি এর জন্য মান হচ্ছে 1, এই সূত্রে অ্যাপ্লাই করতেছি, +1। তাহলে 2 0, 2 কে 2 একে 3টি। এবং ডি এর জন্য দেখেন 2 2 2 * 2 + 1, তাহলে আমরা এই মান পাচ্ছি কত? 5। এবং এফ এর জন্য মান কত পাচ্ছি? 2 * 3 + 1, তাহলে কত পাচ্ছি? 7।
এখন দেখেন এই যে পি এর যে উপশক্তি স্তর আছে, পি এর উপশক্তি স্তর কোনগুলো? তাহলে পি এর উপশক্তি স্তর আমরা তিনটা পাবো, যে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এফ এর উপশক্তি স্তর কয়টি? এফ এর সরি ডি এর উপশক্তি স্তর কয়টি? পাঁচটি। আমরা পড়ছি যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার। এফ এর উপশক্তি স্তর 7টি, বাট এই এফ এর যে ডাইমেনশনটা এটা কিন্তু এখনো আবিষ্কৃত করা সম্ভব হয়নি। এই যে হুন্ডের নীতিতে কেন আমি এটা পড়াইলাম? কারণ আছে যে এই হুন্ডের নীতি ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতি অনুসরণ করে। কোন পদ্ধতি? বক্স পদ্ধতি। তো বক্স পদ্ধতি জিনিসটা কি আমরা একটু পরেই দেখতেছি, যে হুন্ডের নীতির সাহায্যে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পারবো। আশা করি আপনারা এটা লিখে নিচ্ছেন, আমরা এখন দেখব। তাহলে আমরা দেখব যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব। নাইট্রোজেনের আমরা সাধারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 7, ইলেকট্রন বিন্যাস করব 1s2, 2s2 এবং 2p, এখানে আছে কত? 3 1। তাহলে এই যে বক্স পদ্ধতি, তাহলে বক্স পদ্ধতিতে 1s মানে এইটা আমাদের একটা বক্স দেব এবং এখানে 1s এ ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এই যে একটা দেব ক্লকওয়াইজ, একটা দেব অ্যান্টি ক্লকওয়াইজ। পরবর্তীতে আছে 2s, 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2s এ দুইটা ইলেকট্রন আছে, একটা ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ। তারপরে আছে কি? 2p, অর্থাৎ এইটা আমরা লিখেছিলাম 1s, তারপরে লিখেছি 2s। এখন দেখেন যেহেতু 2p আছে, কিন্তু p অরবিটালের উপশক্তি স্তর আপনার কয়টা? হ্যাঁ, p অরবিটালের উপশক্তি স্তর আপনার তিনটা, একটা হলো px, একটা হলো py, একটা হলো pz। তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হলো px, এখন কোন p আছে? আপনার 2p আছে, তাহলে 2px, তারপর হলো কি 2py, তারপর হলো 2pz। এই যে 2px, 2py, 2pz, তাহলে এখানে একটা করে ইলেকট্রন যাবে, 1 2 3। তাহলে দেখেন আপনার এখানে হুডের নীতিতে এখন আপনি দেখেন বিপরীত স্পিনে থাকা ইলেকট্রনগুলো একই মুখী, তাহলে আপনি স্পিনগুলো সব একই দিকে পাচ্ছেন। তারপরে আপনি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, অক্সিজেন 1s2, 2s2, তারপরে 2p4। আমরা আর বক্স পদ্ধতিতে যদি যাই, তাহলে প্রথম অরবিটালে ইলেকট্রন হচ্ছে দুইটা, তারপরের অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? দুইটা, তারপরের অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? এখানে উপশক্তি স্তর, অর্থাৎ পিটাকে ভেঙে দিতে হবে, px, py, pz। তাহলে এখানে 2p x, তারপরে হলো 2py, তারপরে হলো 2pz। তাহলে x এর মধ্যে একটা ইলেকট্রন যাবে, y এ যাবে, তারপরে z এ যাবে। এখন দেখেন ইলেকট্রন তিনটা, বাট আপনার এখানে তিনটা হয়ে গেছে, চারটা। তাহলে যে বিপরীত স্পিনে একটা চার, তাহলে আপনারা দেখেন বিজোড় হলো সর্বাধিক। তার মানে বিজোড় অবস্থায় যদি ইলেকট্রন সর্বাধিক থাকে, তাদের স্পিন যদি একই মুখী হয়, ওটা কি করবে? হুন্ডের নীতি মেনে চলবে। তাহলে আমরা ঠিক একই ভাবে আপনারা একটা প্রশ্নের অ্যানসার করবেন যে Fe3+ হুন্ডের নীতি মেনে চলে কিনা। এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে Fe3+ হুন্ডের নীতি মেনে চলে কি না। তাহলে আমরা হুন্ডের নীতিটা কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারলাম। আমরা এখন যেটা দেখব এটা হলো কি? পরিবর্জন নীতি। আমরা এই পরিবর্জন নীতির মাধ্যমেই আজকের ক্লাসটা শেষ করব। আপনারা সুন্দর করে নোট করে আমাকে ইনবক্সে অথবা এই যে ইউটিউব চ্যানেলে দেখবেন আমার পেজের আইডি আছে, পেজ লিংক আছে, আপনারা পেজের মধ্যে সুন্দর করে মেসেজ করবেন, আমি ফ্রি সময় দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা সেটা দেখতেছি 3 নাম্বার নীতি, যে আমরা 2 নাম্বার হুক শেষ করেছি। আমরা 3 নাম্বার নীতিটা কোথায় কি পাবো? পরিবর্জন। পরিবর্জন নীতি, পরিবর্জন নীতিটা কি রকম? যে স্টার 1 2 4s, স্টার 1 2 4s। তো ছাড়া এটা কি রকম? এটা একটা মনে রাখার টেকনিক আর কি। তাহলে স্টার 1 2 4s একটা মনে রাখার টেকনিক। আমরা দেখব যে একটি পরমাণুতে, এক মানে কি? একটি পরমাণু, দুই মানে কি? দুইটি ইলেকট্রনের জন্য। কয়টি? দুইটি ইলেকট্রনের জন্য। চার মানে চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। কখনোই একই হতে পারে না, বা সমান একই জিনিস কখনোই একই হতে পারে না। একটি পরমাণুতে
এক মানে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন, চারটি স্টার গ্যাস মানে কি সমান নয়। একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না অথবা সমান হতে পারে না। তো আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা যেখানে পড়াইছিলাম ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আশা করি কোয়ান্টাম নাম্বারে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো আমরা এই যে কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা পরিবর্তন নীতি দেখবো যে হিলিয়ামের শেষ ইলেকট্রন এর জন্য পরিবর্তন নীতি দেখবো আমরা। তো হিলিয়াম 2, তাহলে ইলেকট্রন বিন্যাস করব কি 1s2। তাহলে 1s2 এখানে কয়টা ইলেকট্রন আছে, মানে একটা পরমাণু দুইটা ইলেকট্রনের জন্যই শুধু কি হবে পরিবর্তন যে নীতি আছে এইটাকে সে মেনে চলবে। তাহলে আমরা দেখি যে প্রথম ইলেকট্রনের জন্য মানে E1 প্রথম এর জন্য এখানে n এর মান কোনটা, n মানে প্রথম সংখ্যা 1, n হলে n এর মান কত হবে, ইলেকট্রনটা কোথায় আছে s এ আছে 0, তাহলে s0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অবশ্যই 0 ডেফিনেটলি, এবং প্রথম ইলেকট্রন s স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটা কোথায় যায় ঘড়ির কাঁটার দিকে যায়। ঠিক E2 এর জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য তাহলে n এর মান কত 1, n এর মান ঠিক একই ভাবে দেখেন 0ই হবে, কারণ s এ তো দ্বিতীয় ইলেকট্রন আছে, n এর মান কত 0 এবং s এর মান কত হবে মাইনাস হবে। তাহলে আপনি দেখেন যে এই যে প্রথম যে তিনটা কোয়ান্টাম নাম্বার আছে প্রধান, সহকারী এবং চৌম্বক, এদের মান কিন্তু সেম, বাট চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কি একই না, একই হয়। তার মানে এখানে একটি পরমাণু দুইটি চতুর্থ অর্থাৎ চারটি পরমাণু কখনোই একই হতে পারে, যদিও তিনটা এক হয় চতুর্থটা কি হবে অবশ্যই ভিন্ন হবে। সুতরাং এটা কি করে যে হিলিয়াম পরিবর্তন নীতি মেনে চলে। তো এই ছিল আপনাদের এই তিনটা নীতির একটা মোটামুটি একটা ভিডিও ছিল। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন এখান থেকে যে একটা 3 স্টার যেটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা আছে, নিচের কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না, ওখানে হয়তো আমি কথাটা মনে করি নাই, মনে রাখবেন যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, কারণ এস অরবিটাল উপশক্তি স্তর একটি আছে, বাট এস অরবিটালের ক্ষেত্রে একটি উপশক্তি স্তর থাকলে ওটা স্প্লিটিং ঘটে না, যার কারণে ওখানে হিন্ডের নীতি কি হয় না প্রয়োগ হয় না। আর পি কে আমরা ভাঙলে 3টা পাই, ডি কে ভাঙলে 5টা পাই, এফ কে ভাঙলে 7টা পাই, ওইখানে হিন্ডের নীতি প্রযোজ্য করবে, কারণ ওইখানে তখন আমরা স্পিনটা দেখতে পারবো যে বিপরীত স্পিনে কি রকম ইলেকট্রন একমুখী না অন্যমুখী আছে। তো আজকে আমরা এখান থেকেই শেষ করব, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।